হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নলেজ সেল। তোমরা জানো যে তোমাদের বিটেক সেকেন্ড ইয়ারে রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। রেজিস্ট্রেশন প্রায় শেষের পথে। আর কিছুদিনের মধ্যেই কিন্তু আমরা জানতে পেরে যাব বিটেক সেকেন্ড ইয়ার থার্ড সেমের যে সেমিস্টার এক্সাম সেটা কবে হবে। তো হাতে খুবই অল্প সময় আছে নিজেদের প্রিপেয়ার করার জন্য। তো আজকে আমি তোমাদের কাছে যে সাবজেক্টটা নিয়ে ডিসকাস করব সেটা হলো ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। বিটেক সেকেন্ড ইয়ার থার্ড সেমের একটা সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। আগে আমি বলে দিই ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের সিলেবাসে তোমাদের কি কি আছে। তো সিলেবাসে কি কি আছে, এই সিলেবাসের মধ্যে 9টা ইউনিট আছে। কি আছে? ফার্স্ট ইউনিট হচ্ছে ইন্ট্রোডাকশন টু ভেক্টরস অ্যান্ড টেন্সার্স অ্যান্ড কোঅর্ডিনেট সিস্টেম। এই ইউনিটে আমাদেরকে ভেক্টর নিয়ে ক্যালকুলেশন করতে হয়, অর্থাৎ ভেক্টরের ডট প্রোডাক্ট, ভেক্টরের ক্রস প্রোডাক্ট, ভেক্টরের কিছু ফর্মুলা, কিছু থিওরেম, আর তার সাথে ভেক্টরের কিছু অঙ্ক, সেগুলো আমাদের করতে হয় এতে। তারপর কি আছে? থার্ড ডাইমেনশনাল রোটেশন। থার্ড ডাইমেনশনাল রোটেশনের মধ্যেও কিন্তু আমাদের কিছু অঙ্ক করতে হয়, কিছু থিওরেম আছে। যেমন দেখো এখানে লেখা আছে ইউলার্স থিওরেম, অ্যাক্সিস অ্যাঙ্গেল ফর্মুলেশন অ্যান্ড ইউলার অ্যাঙ্গেল, এইগুলো আমাদের ক্যালকুলেট করতে হয়। তার সাথে থার্ড ডাইমেনশনালের কিছু ম্যাথ করতে হয়, যেমন থার্ড ডাইমেনশনাল রোটেশনের উপর কিছু ক্যালকুলেশন আমাদের করতে হয়। নেক্সট কি আছে? কাইনেমেটিক্স অফ রিজিড বডি। কাইনেমেটিক্স অফ রিজিড বডিতেও কিন্তু আমাদের অনেক, কাইনেমেটিক্স অফ রিজিড বডি চ্যাপ্টারটাও কিন্তু মডারেট চ্যাপ্টার, এর মধ্যেও অনেক অঙ্ক আছে। এই চ্যাপ্টার থেকে অনেক অঙ্ক, অনেক থিওরেম আছে যেগুলো আমাদের করতে হয়। তারপর কি আছে? নেক্সট 4 নম্বর ইউনিট হচ্ছে কাইনেটিক্স অফ রিজিড বডিজ। এই যে ইউনিটটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ইউনিট। এই জায়গা থেকে কিন্তু অনেক অনেক কোশ্চেন আসে পরীক্ষাতে। যেমন দেখো এখান থেকে কিসের কোশ্চেন আসে? প্রিন্সিপাল মোমেন্ট, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম, প্যারালাল অ্যাক্সিস থিওরেম, অর্থাৎ মোমেন্ট অফ ইনার্সিয়া থেকে অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাবাউট এ পয়েন্ট, ইনার্সিয়া টেনসর, অর্থাৎ মোমেন্ট অফ ইনার্সিয়া থেকে কিন্তু থিওরেম, কিছু অঙ্ক আমাদের পরীক্ষাতে আমরা দেখতে পাই। প্রতিবারের পরীক্ষাতেই কিন্তু মোমেন্ট অফ ইনার্সিয়া থেকে কম বেশি কোশ্চেন থাকে, অর্থাৎ 4 নম্বর ইউনিট থেকে কিন্তু কোশ্চেন প্রতিবারই আসে ঘুরিয়ে ফিরিয়ে। এই ইউনিটে আরও কিছুটা পার্ট, যেমন মাস মোমেন্ট অফ ইনার্সিয়া অফ সিমেট্রিক্যাল বডিজ, সিলিন্ডার, স্পেয়ার, কোন, এটসেট্রা, ফোর্স অ্যান্ড মুভমেন্ট, নিউটনের লস, অর্থাৎ ফোর্স থেকেও কিছু কোশ্চেন, ফোর্সও কিন্তু এই ইউনিটের মধ্যে অ্যাড হচ্ছে। অর্থাৎ ফোর্স অ্যান্ড মোমেন্ট অফ ইনার্সিয়া, এই দুটো জায়গা থেকেই কিন্তু পরীক্ষাতে কোশ্চেন আসে। প্রতিবারই অল্প বিস্তর কোশ্চেন এই দুটো টপিক থেকে কিন্তু আসে। তো এই টপিকটা, এই যে 4 নম্বর ইউনিট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ইউনিট। এটা থেকে পরীক্ষাতে কোশ্চেন আসার চান্স অনেক বেশি থাকে। নেক্সট ফ্রি বডি ডায়াগ্রাম। ফ্রি বডি ডায়াগ্রাম থেকে খুব কম ছোট ছোট কোশ্চেন আসে, কিন্তু ফ্রি বডি ডায়াগ্রাম আমাদেরকে অবশ্যই পড়তে হয়, অবশ্যই জানতে হয়, নাহলে কিন্তু আমরা বাকি মেকানিক্সের যে যত বাকি ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন সেগুলো আমরা করতে পারি না। নেক্সট জেনারেল মোশন থেকেও অল্প বিস্তর কোশ্চেন আসে। নেক্সট আছে বেন্ডিং মোমেন্ট, অর্থাৎ বেন্ডিং মোমেন্ট অ্যান্ড শিয়ার ফোর্স। এই যে টপিকটা, এই টপিকটা থেকে কিন্তু কোশ্চেন আসে। এই বলবো না যে প্রতিবারই কোশ্চেন আসে, কিন্তু কোশ্চেন আসে। যেমন রিপিটেডলি কোশ্চেন আসার চান্স থাকে, অর্থাৎ 1 বছর ছাড়া ছাড়া বেন্ডিং মুভমেন্ট থেকে কোশ্চেন আসে। আবার কোনোবার পরপর প্রতিবারই বেন্ডিং মুভমেন্ট থেকে কোশ্চেন দিয়ে দেয়। কিন্তু এই টপিকটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট টপিক, এইটা থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে। যেমন ধরো ট্রান্সভার্স লোডিং অন বিমস, শিয়ার ফোর্স কাকে বলে, বেন্ডিং মুভমেন্ট কাকে বলে, বেন্ডিং মুভমেন্ট, শিয়ার ফোর্স অ্যান্ড লোড, এই তিনটের মধ্যে যে রিলেশন, এটা কিন্তু লাস্ট সেমিস্টার এক্সামে এসেছিল। অর্থাৎ রিলেশনশিপ বিটুইন লোডিং, শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মুভমেন্ট। একবার সেমিস্টার এক্সামে এসেছিল যে ওভার হ্যাঙ্গিং বিমের ক্যালকুলেশন এসেছিল। এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষাতে আসে, যেমন শিয়ার ফোর্স আর বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রামটাও করতে দেয়। ওকে, নেক্সট যেটা ইউনিট আছে সেটা হচ্ছে টর্সনাল মোশন। টর্সনাল মোশন থেকে কিন্তু কোশ্চেন পরীক্ষাতে আসে। টর্সনাল মোশন থেকে যেমন টর্সন অফ সার্কুলার শ্যাফট, ডেরিভেশন অফ টর্সন ইকুয়েশন, এই জায়গা থেকে ডেরিভেশন আসে, অঙ্ক আসে, যেগুলো আমাদেরকে কিন্তু পরীক্ষাতে করতে হয়। পরীক্ষাতে টর্সনাল মোশন থেকেও কিন্তু কোশ্চেন দেয়। আর কেউ থেকে কোশ্চেন দেয় সেটা হলো ফ্রিকশন। ফ্রিকশন এমন একটা চ্যাপ্টার যে ফ্রিকশন থেকে প্রতিবার, যে পুরনো কোশ্চেন আমাদের স্টাডি করে দেখা গেছে যে প্রতিবার ফ্রিকশন থেকে একটা করে কোশ্চেন থাকে। বড় সেটা 5 নাম্বারের কোশ্চেন হোক, 15 নাম্বারের কোশ্চেন হোক, অর্থাৎ 15 নাম্বারের মধ্যে যদি ভাগ করে কোশ্চেন দেওয়া থাকে, আমাদের ম্যাকআউটের যে কোশ্চেন টাইপ হয় তাতে কি থাকে, 10টা 1 নাম্বারের কোশ্চেন করতে হয়। 70 মার্কসের ফুল পেপারে 10টা 1 নাম্বারের কোশ্চেন করতে হয়, যেখানে পাওয়া যায় 10 মার্কস। এর মধ্যে কি কি থাকতে পারে? এমসিকিউ,
fill in the blanks. True, false. True, false. And VSAQ অর্থাৎ ভেরি VSAQ অর্থাৎ ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, এই ধরনের জিনিস থাকে, এই ধরনের কোশ্চেন থাকে। তারপর কি হয়, এটা হলো গ্রুপ এ, তিনটে গ্রুপে ভাগ করা থাকে, গ্রুপ এ। নেক্সট গ্রুপ বি, বলে দিই এই 10 মার্কসের মধ্যে কিন্তু 12টা কোশ্চেন দেওয়া থাকে, তার মধ্যে 10টা করতে হয়। গ্রুপ বিতে কি হয়, গ্রুপ বিতে 5টা কোশ্চেন দেওয়া থাকে, 5 নাম্বার কোশ্চেন, এক একটা কোশ্চেন 5 নাম্বার করে হয়, আমাদেরকে 3টে কোশ্চেন করতে হয়, অর্থাৎ 3 × 5 = 15 মার্কস। ওকে, এখান থেকে আমাদের 5টা কোশ্চেন করতে হয়, 3 × 5 15 মার্কস। আর কি হয়, আরেকটা থাকে যেটা হচ্ছে গ্রুপ সি, এখানে 5টা কোশ্চেন থাকে, প্রতিটা কোশ্চেন 15 মার্কস, আমাদেরকে 3টে কোশ্চেন সলভ করতে হয়, অর্থাৎ 45 মার্কস। টোটাল কত হলো 45, এখানে 15 অ্যান্ড এখানে 10, তো টোটাল করলে আমাদের পাওয়া যায় 70 মার্কস। ওকে, তো এই 15 মার্কসের মধ্যে কিন্তু ডিভিশন টাইপ কোশ্চেন থাকে, যেমন কোনোটা 15 মার্কসে গোটা থাকতে পারে, কোনো জায়গায় 10+5 থাকতে পারে, 12+3 থাকতে পারে, 8+7 থাকতে পারে, আবার 3টে 5 নম্বরের কোশ্চেন দিয়ে 15 করতে পারে, যেভাবে খুশি কোশ্চেন করতে পারে। তো এই ফ্রিকশন থেকে কিন্তু দেখা গেছে এই গ্রুপ সিতে একটা কোশ্চেন, গ্রুপ বিতে একটা কোশ্চেন এসেছে, কোনোবার দেখা গেছে গ্রুপ সিতে 2টো কোশ্চেনই ফ্রিকশন থেকে এসেছে, ঠিক আছে। আবার দেখা গেছে কোনোবার গ্রুপ সিতে কিন্তু 2টো কোশ্চেন এসেছে ফোর্স থেকে, 2টো কোশ্চেন আসে মোমেন্ট অফ ইনার্সিয়া থেকে, এই ধরনের কোশ্চেন কিন্তু আসে। এই যে টপিক অর্থাৎ ফ্রিকশন, ফোর্স, মোমেন্ট অফ ইনার্সিয়া, বেন্ডিং মোমেন্ট, এই টরশনাল মোশন, এই ধরনের টপিকগুলো কিন্তু খুব বেশি বেশি ইম্পর্টেন্ট সেমিস্টার পরীক্ষার জন্য। তো আজকে আমরা কি করব, আজকে আমরা ফ্রিকশন নিয়ে ডিসকাস করব। ফ্রিকশন যেহেতু খুব একটা ইম্পর্টেন্ট টপিক, পরীক্ষাতে প্রতিবার রিপিটেডলি ফ্রিকশন থেকে কোশ্চেন আসছে, কম বেশি ফ্রিকশন থেকে কোশ্চেন প্রতিবার আসে, তো সেই জন্য আমরা কি করব, আমরা আজকে ফ্রিকশন নিয়ে ডিসকাস করব। ওকে, চলো ফ্রিকশন, ফ্রিকশন কি, ফ্রিকশন কাকে বলে আগে বলে দিই ডেফিনেশন। ফ্রিকশন ইজ দ্য ফোর্স রেজিস্টিং দ্য রিলেটিভ মোশন অফ টু সারফেসেস ইন কন্ট্যাক্ট অ্যাক্টিং অপোজিট টু দ্য ডাইরেকশন অফ মুভমেন্ট। ফ্রিকশন হচ্ছে একটা ফোর্স যেটা কোনো বডিকে কোনো একটা সারফেসের উপর মুভ করতে বাধা দেয়। আমরা ছোটবেলায় পড়ে এসেছি ঘর্ষণ, বাংলায় পড়তাম ঘর্ষণ, আমরা বাংলায় পড়তাম ঘর্ষণ, যেটার ইংলিশ ছিল ফ্রিকশন, ঠিক আছে। সেই ফ্রিকশনটাকেই কিন্তু আমরা যেখানে পড়বো, আমরা আজ এই ফ্রিকশনটাকে একটু বড়োভাবে পড়বো। ফ্রিকশনের মধ্যে কি আছে, ফ্রিকশনের কতগুলো টাইপ, ফ্রিকশনের ক্যালকুলেশন, ফ্রিকশনের ম্যাথামেটিক্যাল ইকুয়েশন, এগুলো কিন্তু আমরা দেখবো। তো এই ফ্রিকশন আমরা একটা লাইভ এক্সাম্পল দেখতাম বা জানতাম যে আমরা যে রাস্তায় হাঁটি, রাস্তা থেকে হাঁটতে হাঁটতে আমরা কিন্তু স্লিপ করে পড়ে যায় না। কেন যায় না? কারণ আমার পায়ের সাথে রাস্তার মধ্যে একটা ফোর্স কাজ করে যেটা আমার পাকে রাস্তার সাথে আটকে রাখে, ঠিক আছে। তাকে আমরা কি বলতাম, সেটাকে আমরা বলতাম ফ্রিকশন। সেই ফ্রিকশনই হচ্ছে এইটা, কি ফ্রিকশন ইজ দ্য ফোর্স রেজিস্টিং দ্য রিলেটিভ মোশন, অর্থাৎ কোনো দুটো সারফেসের মাঝে যে রিলেটিভ মোশন, অর্থাৎ একটা বডি যার একটা সারফেসের উপর দিয়ে এরকম ইজিলি মুভ করবে, তাকে বাধা দেয় যে ফোর্স, সেটাকে বলা হচ্ছে ফ্রিকশন। ওকে, সেটা কোথায় কাজ করে? সেটা কাজ করে দুটো বডি, আমার ধরো এই নিচের হাতটা একটা বডি, ওপরের হাতটা একটা বডি, এই যে পেনটা একটা বডি, এই যে মাঝে মুভ করছে, এই পেন আর আমার হাতের যে পয়েন্টটা, এই যে পেন আর আমার হাতের এই যে পয়েন্ট, এই জায়গাতে ফ্রিকশন কাজ করছে। ওকে, ফ্রিকশন কোন দিকে কাজ করছে? আমি পেনটা যদি হাতের বাইরের দিকে মুভ করাই তাহলে ফ্রিকশন কাজ করবে ভেতর দিকে, অর্থাৎ হাতের এই দিকে ফ্রিকশন কাজ করবে। পেনটাকে আমি মুভ করাচ্ছি হাতের বাইরের দিকে, মানে আমার ফিঙ্গারের দিকে পেনটা যাচ্ছে, দেন ফ্রিকশনটা কোন দিকে কাজ করছে? আমার হাতের তালুর দিকে ফ্রিকশনাল ফোর্স কাজ করছে। ওকে, ঠিক আছে, আশা করি বোঝা গেছে। তো এবার ফ্রিকশনের দুটো ভাগ, ফ্রিকশনকে আমরা দুটো টাইপে ভাগ করা হচ্ছে, এক হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, সেকেন্ড হচ্ছে ডাইনামিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশন কাকে বলা হচ্ছে?
যখন কোনো বডি মুভ করছে না সেই সময় বডি আর সারফেসের মাঝে কন্ট্যাক্ট পয়েন্টে যে ফ্রিকশন থাকে তাকে বলা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। এবং লেখা আছে ইট ইজ দ্য ফ্রিকশন এক্সপিরিয়েন্সড বাই এ বডি হোয়েন ইট ইজ অ্যাট রেস্ট। মানে যখন বডিটা রেস্ট পজিশনে আছে তখন সেই বডি আর যে সারফেসের উপর বডিটা রাখা আছে, অর্থাৎ ধরো এই পেনটা আমার হাতের উপরে রাখা আছে, এই পেনটা আমার হাতের উপর রাখা আছে, পেনটা কোনোভাবে মুভ করছে না, তখন এই পেন আর আমার হাতের এই মাঝে যে ফ্রিকশন এটাকে বলা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। অর্থাৎ পেন দিয়ে বোঝা যাবে না, আমি দেখাই এই রিমোটটা আমার হাতের উপরে রাখা আছে, যখন এই রিমোটটা মুভ করছে না এই মোমেন্টে রিমোট আর আমার হাতের মাঝে যে ফ্রিকশনাল ফোর্স আছে সেটাকে বলা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। ওকে, আরেকটা কি আছে দেখো, অন ইন আদার ওয়ার্ডস ইট ইজ দ্য ফ্রিকশন হোয়েন দ্য বডি টেন্ডস টু মুভ। যখন আর কি বলা হচ্ছে, যখন বডিটা মুভ করতে চাইছে তখন সেই মুভমেন্ট পর্যন্ত এই যে ফ্রিকশনাল ফোর্সটা কাজ করছে, এই ফ্রিকশনটা কাজ করছে, সেটাকে বলা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। ওকে, নেক্সট হচ্ছে ডাইনামিক ফ্রিকশন। ডাইনামিক ফ্রিকশন কি? ইট ইজ দ্য ফ্রিকশন এক্সপিরিয়েন্সড বাই এ বডি হোয়েন ইট ইজ ইন মোশন। ইট ইজ অলসো কল্ড কাইনেটিক ফ্রিকশন। এখন আমি ধরো এই রিমোটটা হাতের উপর আছে, এটাকে আমি মুভ করাচ্ছি, এটাকে আমি ঠেলে বাইরের দিকে মুভ করাচ্ছি, এই সময় এই যে মুভ করছে রিমোটটা বাইরের দিকে মুভ করছে, এই সময় এই রিমোট আর আমার হাতের মাঝে যে ফ্রিকশন কাজ করছে সেটাকে বলা হচ্ছে ডাইনামিক ফ্রিকশন অর কাইনেটিক ফ্রিকশন। ওকে, বোঝা গেছে? এবার কাইনেটিক ফ্রিকশনকে আমরা ক ভাগে ভাগ করছি? কাইনেটিক ফ্রিকশনকেও আমরা কিন্তু দুভাগে ভাগ করছি। কি কি? দেখো, দ্য ডাইনামিক ফ্রিকশন অর কাইনেটিক ফ্রিকশন ইজ অফ দ্য ফলোয়িং টু টাইপস। দু রকমের হয়। কি কি? একটা হচ্ছে স্লাইডিং ফ্রিকশন, নেক্সট হচ্ছে রোলিং ফ্রিকশন। স্লাইডিং ফ্রিকশন কি? যখন কোনো বডিকে আমরা অন্য আর একটা বডির উপর দিয়ে টেনে নিয়ে যাবো, অর্থাৎ স্লাইড করাবো, তখন যে ফ্রিকশন কাজ করে সেটাকে বলা হয় স্লাইডিং ফ্রিকশন। যেমন ইট ইজ দ্য ফ্রিকশন এক্সপিরিয়েন্সড বাই এ বডি হোয়েন স্লাইডস ওভার অ্যানাদার বডি। ধরো এই যে রিমোটটা আমার হাতের উপরে রাখা আছে, এই রিমোটটাকে আমি টেনে সরাচ্ছি, ওপর দিয়ে যে টেনে সরাচ্ছি, তখন যে ফ্রিকশনটা কাজ করছে তখন সেই কাইনেটিক ফ্রিকশনকে বলা হচ্ছে কিন্তু স্লাইডিং ফ্রিকশন। এই যে রিমোটটাকে আমি ঠেলে এদিকে সরাচ্ছি। ওকে, নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে রোলিং ফ্রিকশন। রোলিং ফ্রিকশন কি? ইট ইজ দ্য ফ্রিকশন এক্সপিরিয়েন্সড বাই এ বডি হোয়েন ইট ইজ রোলস ওভার অ্যানাদার বডি। অর্থাৎ যখন কোনো বডিকে আমরা আর একটা বডির উপর দিয়ে রোল করাবো, অর্থাৎ ধরো চাকা গড়াচ্ছে, গাড়ি আমরা চালাচ্ছি, সাইকেল চালাচ্ছি, চাকা গড়াচ্ছে যখন রাস্তার উপর দিয়ে, তখন সেই চাকা আর রাস্তার মাঝে যে ফ্রিকশনাল ফোর্স কাজ করে সেটাকে বলা হয় রোলিং ফ্রিকশন। আমি যদি দেখাই, দেখো এই যে পেনটা আমার হাতের উপরে আছে, পেনটা কি হচ্ছে? হাতের উপর রোল হচ্ছে। দেখো আমি যদি পেনটাকে এদিক থেকে এদিকে ঠেলি, পেনটা কি হচ্ছে? হাতের উপরে রোল হচ্ছে। ওকে, এই যে রোল হচ্ছে, এই পেন আর আমার এই হাতের মাঝে যে ফ্রিকশন ফোর্স কাজ করছে সেটাকে বলা হচ্ছে রোলিং ফ্রিকশন। ওকে, বোঝা গেছে? নেক্সট হলো লিমিটিং ফ্রিকশন। লিমিটিং ফ্রিকশন কি? লিমিটিং ফ্রিকশন ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন দ্যাট অ্যাক্টস অন অ্যান অবজেক্ট জাস্ট বিফোর ইট বিগিনস টু স্লাইড। লিমিটিং ফ্রিকশন বুঝতে গেলে আমাদের স্ট্যাটিক ফ্রিকশনের একটা কনসেপ্ট বুঝতে হবে। ধরো আবার যদি আমি রিমোটের উদাহরণটা ধরি, ধরো এই রিমোটটা আমার হাতের উপর রাখা আছে, আমি এরকম আস্তে করে একটা ফোর্স অ্যাপ্লাই করছি, রিমোটটা কি সরছে হাতের উপর থেকে? এরকম হালকা একটা ফোর্স অ্যাপ্লাই করছি, দেখো রিমোটটা কিন্তু আমার হাতের উপর থেকে সরছে না। অর্থাৎ এই মোমেন্টে আমি রিমোটটাকে সরানোর জন্য এর ওপরে যে ফোর্স অ্যাপ্লাই করছি সেই ফোর্স কিন্তু আমার এই যে ফ্রিকশনাল ফোর্স তার থেকে কম। অর্থাৎ অ্যাপ্লাইড ফোর্স লেস দেন frictional force. Okay, applied force less than frictional force or applied force less than equals to, অর্থাৎ হয় অ্যাপ্লাইড ফোর্স আমি যে ফোর্সটা অ্যাপ্লাই করছি হয় ফ্রিকশনাল ফোর্সের থেকে কম বা ফ্রিকশনাল ফোর্সের সমান। সেই কারণে আমি কিন্তু এই রিমোটটাকে হালকা একটা ফোর্স অ্যাপ্লাই করে এটাকে মুভ করাতে পারছি না। দেখো আমি আঙুলে করে একটা হালকা ফোর্স অ্যাপ্লাই করছি, রিমোটটা কিন্তু মুভ করছে না। এইবার যখনই আমি এই ফোর্সটা একটু আস্তে আস্তে বাড়াবো, দেখো একটুখানি বাড়িয়ে দিলাম, দেখো রিমোটটা মুভ করতে শুরু করলো। একটু যখন আমি বেশি জোর করে চাপ দিচ্ছি, জোর করে এর উপর একটা ফোর্স অ্যাপ্লাই করছি, দেখো রিমোটটা কিন্তু মুভ করতে শুরু করছে। এই সময় কি? এই সময় হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স গ্রেটার দেন ফ্রিকশনাল ফোর্স।
সেই মুভমেন্টে কিন্তু বডিটা মুভ করতে শুরু করছে। এই যে পয়েন্টটা ছিল অ্যাপ্লাইড ফোর্স ইকুয়ালস টু ফ্রিকশনাল ফোর্স, অর্থাৎ যে পয়েন্টের পর আমার ফোর্সটা অ্যাপ্লাই করা, আমি আস্তে 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 ফোর্সটাকে বাড়াচ্ছি, ঠিক যে একটা সার্টেন পয়েন্টের পরে গিয়ে এই বডিটা মুভ করতে শুরু করলো, এই যে সার্টেন পয়েন্ট, যে পয়েন্টে বডিটাকে মুভ করছে সেই পয়েন্টের ফ্রিকশনকে বলা হয় লিমিটিং ফ্রিকশন। ওকে, অর্থাৎ লিমিটিং ফ্রিকশন এমন একটা জায়গা, এটা এই জায়গার ওপরে যদি লিমিটিং ফ্রিকশন যদি কমে যায় তাহলে বডি মুভ করতে শুরু করে, লিমিটিং ফ্রিকশন যদি বেশি থাকে তাহলে বডি মুভ করবে না। অর্থাৎ স্ট্যাটিক ফ্রিকশন আর ডাইনামিক ফ্রিকশন ঠিক মাঝের যদি আমি কোনো একটা লাইন ড্র করি সেটা হবে লিমিটিং ফ্রিকশন। ওকে, দেখো সেটাই লেখা আছে, লিমিটিং ফ্রিকশন ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন। ওকে, স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু দ্যাট অ্যাক্টস অন অ্যান অবজেক্ট জাস্ট বিফোর বিগিনস টু স্লাইড, অর্থাৎ অবজেক্টটা ঠিক মুভ করার আগে পর্যন্ত যে ফ্রিকশনটা কাজ করে সেটাকে বলা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, সেটাকে বলা হচ্ছে লিমিটিং ফ্রিকশন। ওকে, কি হচ্ছে রিপ্রেজেন্টিং দ্য থ্রেশহোল্ড বিটুইন রেস্ট অ্যান্ড মোশন, অর্থাৎ রেস্ট পজিশন অ্যান্ড মোশন এই দুটোর মাঝে যে থ্রেশহোল্ড হয়ে দাঁড়িয়েছে, থ্রেশহোল্ড অর্থাৎ আমরা একটা ব্যারিয়ার বলি, এই রেস্ট পজিশন আর মোশন, রেস্ট অ্যান্ড মোশন। থ্রেশহোল্ড কি, যখনই থ্রেশহোল্ড ব্রেক করবে তখনই বডিটা রেস্ট থেকে মোশনে চলে যাবে। ওকে, এই থ্রেশহোল্ড পজিশনটাকে বলা হচ্ছে লিমিটিং ফ্রিকশন। নেক্সট নর্মাল রিয়াকশন। নর্মাল রিয়াকশন কি? নর্মাল রিয়াকশন, it has been experienced that whenever a body lying on horizontal or an inclined surface is in equilibrium, its weights act vertically downward through its center of gravity, অর্থাৎ কোনো বডি, দেখো এইদিকে আমি একটা ছবি নিয়ে রেখেছি, এরকম একটা ইনক্লাইন স্লোপে, এরকম একটা ইনক্লাইন প্লেনে একটা বডি কাজ করছে। ওকে, আমরা কি জানি বডির ওজন অর্থাৎ ওয়েট কিভাবে কাজ করে, সেই বডির সেন্টার অফ গ্র্যাভিটি থেকে সোজাসুজি গ্র্যাভিটির দিকে ওজন কাজ করে। দেখো ডব্লিউ দিয়ে আমরা ওয়েটকে ডিনোট করি। ওয়েট কিন্তু বডির সাথে ডাইরেক্টলি গ্রাউন্ডের সাথে, মানে অর্থাৎ গ্র্যাভিটির সাথে ডাইরেক্টলি সোজাসুজি কাজ করে। বডিটা কোন প্লেনে আছে, কিভাবে আছে, ইনক্লাইন্ডে আছে, ডিক্লাইন্ডে আছে, কিভাবে ঝুলছে বা কোনো একটা বডির ওপর সাপোর্ট নিয়ে আছে, সব কিচ্ছু ম্যাটার করে না। কিভাবে ম্যাটার করে, তার ওয়েট ম্যাটার করে। ঠিক সেই বডি যে পজিশনেই থাকুক তার সেন্টার পয়েন্ট থেকে, তার সেন্টার অফ গ্র্যাভিটি থেকে সোজা গ্র্যাভিটেশনালের দিকে সব থেকে লোয়েস্ট ডিস্টেন্স যেটা সোজাসুজি ভার্টিক্যালি সেটা কাজ করে, এই ভার্টিক্যাল বরাবর তার ওয়েট কাজ করে। ওকে, আর দ্য সারফেস ইন টার্ন এক্সার্টস অ্যান আপওয়ার্ড রিয়াকশন অন দ্য বডি। সারফেসটা কি করে, তখন এই যে সারফেস আছে, এই সারফেসটা বডির ওপরে একটা আপওয়ার্ড রিয়াকশন কাজ করে, যেটাকে আমরা কি বলি, দেখো দিস রিয়াকশন হুইচ মেক ইট টেকেন টু অ্যাক্ট পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, অর্থাৎ ওয়েট তো নিচের দিকে কাজ করছে, ঠিক আছে, কিন্তু বডিটা এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার কে রাখছে, এই রিয়াকশনটা। দেখো ওপর দিকে একটা অ্যারো দেওয়া আছে, এই রিয়াকশন এই বডিকে এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার রাখছে, অর্থাৎ বডিটা প্লেনের সাথে একেভাবে এরকম কামড়ে ধরে আছে, এরকম চেপে আটকে আছে। ওকে, এই যে রিয়াকশন, এই যে আর, এটাকে বলা হচ্ছে নর্মাল রিয়াকশন। ইট ইজ কল্ড নর্মাল রিয়াকশন অ্যান্ড ইজ জেনারেলি ডিনোটেড বাই আর। ওকে, বোঝা গেছে নর্মাল রিয়াকশন কি। নেক্সট অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। অ্যাঙ্গেল অফ ফ্রিকশন কাকে বলা হচ্ছে, ধরো এটা একটা বডি, কনসিডার এ বডি অফ ওয়েট ডব্লু ওয়েট আছে, রেস্টিং অন অ্যান ইনক্লাইন্ড প্লেন অ্যাজ শোন ইন ফিগার। এই ফিগারে দেখা আছে একটা ইনক্লাইন্ড প্লেন, একটা ইনক্লাইন্ড প্লেন আছে, একটা ইনক্লাইন্ড প্লেন, এই প্লেনে এই বডিটা রেস্ট করছে। ওকে, এই প্লেনে এই বডিটা রেস্ট পজিশনে আছে। তো এখানে কি কি আছে, ডব্লু আছে ওয়েট, এফ আছে ফ্রিকশন। বডি ইনক্লাইন্ড প্লেনে আছে মানে কি, ধরো বডিটা নিচের দিকে নামছে, তাহলে ফ্রিকশন তার অপোজিটে কাজ করবে, অর্থাৎ ফোর্স যেদিকে কাজ করে ফ্রিকশন তার উল্টো দিকে কাজ করবে। ওকে, নেক্সট নর্মাল রিয়াকশন কোথায় কাজ করছে, সোজাসুজি আর কাজ করছে বডির সাথে। নর্মাল রিয়াকশন কিন্তু এইটা আমাদের জেনে রাখতে হবে, নর্মাল রিয়াকশন কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ ওয়েট। ওয়েট যেদিকে, ওয়েট সবসময় ভার্টিক্যালি কাজ করবে, বডি আমার যেভাবেই থাকুক, ঠিক আছে, কিন্তু নর্মাল রিয়াকশন কীভাবে কাজ করবে, নর্মাল রিয়াকশন প্লেনের সাথে ভার্টিক্যালি কাজ করবে, এই প্লেনের সাথে। কোন প্লেনে বডি আছে সেটা দেখতে হবে, অর্থাৎ ধরো বডি যদি আমার এরম
বডি যদি আমার প্লেন সারফেসে থাকে, এভাবে যদি প্লেন সারফেসে বডিটা থাকে, তাহলে কিন্তু এই নর্মাল রিয়াকশন সোজাসুজি কাজ করবে। আর ওয়েট কোন দিকে কাজ করবে? নিচের দিকে। ওকে, কিন্তু আবার এটাই যখন ইনক্লাইন পজিশনে চলে আসছে, দেখো ওয়েট কিন্তু নিচের দিকেই কাজ করছে, ওয়েট কিন্তু নিচের দিকেই আছে, ওয়েট কিন্তু গ্র্যাভিটির সাথে সোজাসুজি আছে, পারপেন্ডিকুলার, বাট নর্মাল রিয়াকশন চেঞ্জ হয়ে গেছে। ওকে, নর্মাল রিয়াকশন অ্যাক্টিং অ্যাট দ্য রাইট অ্যাঙ্গেল টু দ্য প্লেন, অর্থাৎ প্লেনের সাথে রাইট অ্যাঙ্গেলে কাজ করছে। রাইট অ্যাঙ্গেল মানে আমরা বুঝি 90 ডিগ্রি, রাইট অ্যাঙ্গেল মানে আমরা যেটা বুঝি সেটা হলো 90 ডিগ্রি, প্লেনের সাথে 90 ডিগ্রিতে কাজ করছে। লেট দ্য অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন আলফা বি গ্র্যাজুয়ালি ইনক্রিজড টিল দ্য বডি জাস্ট স্টার্টস স্লাইডিং ডাউন দ্য প্লেন, অর্থাৎ এই যে অ্যাঙ্গেল আছে আলফা, আলফাটাকে আমরা আস্তে 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 বাড়াচ্ছি মিনস এই আলফা অ্যাঙ্গেলটাকে আস্তে আস্তে বড় করতে থাকছি। একটা সময় এসে কি হবে, এই বডিটা রেস্ট পজিশনে থাকবে না, বডিটা নিচের দিকে স্লাইড করতে শুরু করবে। ঠিক আছে, একটা সার্টেন টাইম পর দেখবে বডিটা নিচের দিকে স্লাইড করতে শুরু করবে আস্তে আস্তে। ধরো এই যে আমার হাতটা, এই যে বডিটা রাখা আছে, ঠিক আছে, এই যে বডিটা রাখা আছে, আমি যদি আস্তে আস্তে এরম করে এরম আস্তে আস্তে যদি ইনক্লাইন করতে শুরু করি, দেখো আস্তে আস্তে যত বাড়াচ্ছি দেখো রিমোটটা কিন্তু আমার হাতের থেকে নিচের দিকে নেমে যাচ্ছে। একটা সময় পর্যন্ত কিন্তু এটা এই জায়গা ফিক্সড, আমি যখন আস্তে 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 বাড়াচ্ছি এই যে স্লাইড করতে শুরু করছে। অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা বেসের সাথে এই যে অ্যাঙ্গেল ইনক্লিনেশন অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাকে কি বলা হচ্ছে? সেই যে পার্টিকুলার অ্যাঙ্গেলে বডিটা স্লাইড করতে শুরু করছে সেই অ্যাঙ্গেলটাকে কি বলা হচ্ছে? অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। অর্থাৎ at which a body just begins to slide down the plane is called the angle of friction. বোঝা গেছে? নেক্সট যেটা টপিক নিয়ে ডিসকাস করব সেটা হলো কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন কাকে বলছে? ইট ইজ দ্য রেশিও অফ লিমিটিং ফ্রিকশন টু দ্য নর্মাল রিয়াকশন বিটুইন দ্য টু বডিজ অ্যান্ড ইজ জেনারেলি ডিনোটেড বাই মিউ। নর্মাল রিয়াকশন আর লিমিটিং ফ্রিকশনের মধ্যে রেশিও, আমরা লিমিটিং ফ্রিকশনকে কি দিয়ে লিখি? লিমিটিং ফ্রিকশনকে এফ দিয়ে লিখি, নর্মাল রিয়াকশনকে আর দিয়ে লিখি। সো আমরা এখানে করেছি মিউ ইকুয়ালস টু এফ বাই আর, তাদের মাঝে যেটা অ্যাঙ্গেল আসছে সেটা কি হচ্ছে? ট্যান ফাই। যদি আমরা এই ছবিটা দিয়ে দেখি, এই ছবিটাকে যদি আমরা এইভাবে ড্র করি, ধরো এরকম একটা বডি আছে, এফ কাজ করছে এদিকে, আর হচ্ছে এদিকে, তাহলে আমরা কি লিখতে পারি? এফ বাই আর। এফ যদি হয় হাইট, এফকে যদি আমরা ধরি হাইট, আরকে যদি ধরি বেস, আর এদের মাঝে অ্যাঙ্গেল কত ছিল? মাঝের যে অ্যাঙ্গেল ছিল ইনক্লিনেশন অ্যাঙ্গেল সেটা ছিল আলফা। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? হাইট বাই বেস ইকুয়ালস টু ট্যান আলফা। এখানে আমরা আলফা লিখি না, ফাই লিখি, ট্যান ফাই। ওকে, আর এফ ইকুয়ালস টু মিউ আর, যেটা আমরা এখান থেকে লিখতে পারি মিউ ইকুয়ালস টু এফ বাই আর, আর এখান থেকে যদি গুণ করি দেন এফ ইকুয়ালস টু মিউ আর। মিউ কি? ফাই কি? ফাই হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, এফ হচ্ছে লিমিটিং ফ্রিকশন, আর হচ্ছে নর্মাল রিয়াকশন বিটুইন দ্য টু বডিজ। আমরা কিন্তু ফাই দিয়ে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন ডিনোট করি, আর আলফা দিয়ে কিন্তু অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন ডিনোট করি। এটা ভালো করে মনে রাখবে, অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন, অর্থাৎ কোনো একটা বডির মধ্যে ইনক্লাইন্ড অ্যাঙ্গেল কতটা সেটাকে আমরা আলফা দিয়ে লিখছি, আর ফাই দিয়ে কাকে লিখছি? ফাই দিয়ে লিখছি অ্যাঙ্গেল অফ ফ্রিকশনকে লিখছি। ওকে, চলো এবার যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের স্ট্যাটিক ফ্রিকশন আর লিমিটিং ফ্রিকশনের কিছু লজ আছে। সেই লগুলো কি কি? ল ফার্স্ট স্ট্যাটিক ফ্রিকশনের যদি আমরা ল দেখি, দ্য ফোর্স অফ ফ্রিকশন অলওয়েজ অ্যাক্টস ইন এ ডাইরেকশন অপোজিট টু দ্যাট ইন হুইচ দ্য বডি টেন্ডস টু মুভ। ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশনের যে ফ্রিকশনাল ফোর্স কোন দিকে কাজ করবে? সব সময় যেদিকে বডি মুভ করতে চাইছে, বডি যেদিকে মুভ করতে চাইছে ঠিক তার অপোজিটে কাজ করবে। অর্থাৎ ধরো এই একটা বডি আছে প্লেনের ওপর, আমি বডিটাকে মুভ করাতে চাইছি এদিকে, আর স্ট্যাটিক ফ্রিকশন কাজ করবে কোন দিকে? ঠিক তার উল্টো দিকে। ওকে, ইফ দ্য ফোর্স অফ ফ্রিকশন উড হ্যাভ বিন প্রেজেন্ট, যদি ফোর্স অফ ফ্রিকশন প্রেজেন্ট থাকে তো, যদি না থাকে তাহলে তো কোনো ব্যাপার নেই, সে তো এমনি রেস্ট পজিশনে থাকবে, এমনি ফ্রিকশন থাকবে। যদি আমি মুভ করাতে চেষ্টা করি, যদি ফোর্স অফ ফ্রিকশন তার মধ্যে থাকে, তাহলে কিন্তু ফোর্স অফ ফ্রিকশন
যে আমার অ্যাপ্লাইড ফোর্স তার এগেনস্টে কাজ করবে, উল্টো দিকে। ওকে, দ্য ম্যাগনিটিউড অফ দ্য বডি অফ ফ্রিকশন ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু দ্য ফোর্স হুইচ টেন্ডস টু মুভ দ্য বডি। এটা আমি কিন্তু লিমিটিং ফ্রিকশন বলার সময় আগেও বলেছি যে ফ্রিকশন ফোর্স মানে ফ্রিকশনাল ফোর্স অ্যান্ড অ্যাপ্লাইড ফোর্স দুটো কিন্তু সমান হবে। যদি সমান হয় তাহলে বডি কিন্তু মুভ করবে না, বা মুভ করার চেষ্টা করবে কিন্তু মুভ করবে না। কোনো বডিকে মুভ করানোর জন্য কি করতে হবে, আমাকে অ্যাপ্লাইড ফোর্স ফ্রিকশনাল ফোর্সের থেকে বাড়াতে হবে, তবেই সেই বডিটা মুভ করবে, তার আগে কিন্তু মুভ করবে না। ওকে, সেই পয়েন্টটাই দেখো এখানে লেখা আছে। নেক্সট, দ্য ম্যাগনিটিউড অফ দ্য লিমিটিং ফ্রিকশন bears a constant ratio to the normal reaction between the two surface. Mathematically f by r equals to constant, অর্থাৎ মানে যে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন সেটা কিন্তু কনস্ট্যান্ট হবে। অর্থাৎ এফ বাই আর যদি আমি করি, অর্থাৎ লিমিটিং ফ্রিকশন বাই নর্মাল রিয়াকশন সেটা কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। এফ হচ্ছে লিমিটিং ফ্রিকশন, আর হচ্ছে নর্মাল রিয়াকশন। নেক্সট, দ্য ফোর্স অফ ফ্রিকশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য এরিয়া অফ কন্ট্যাক্ট বিটুইন দ্য টু সারফেস। এই দুটো সারফেসের মধ্যে যে কন্ট্যাক্ট এরিয়া তার সাথে ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ কন্ট্যাক্ট এরিয়া যতই বড় হোক সেটা কিন্তু ফ্রিকশনাল ফোর্সের উপর খুব বেশি এফেক্ট করবে না। ওকে, নেক্সট, দ্য ফোর্স অফ ফ্রিকশন ডিপেন্ডস আপন দ্য রাফনেস অফ দ্য সারফেস। ফোর্স অফ ফ্রিকশন কিন্তু রাফনেসে, কোনো সারফেসের রাফনেসের উপর ডিপেন্ড করে, অর্থাৎ কোনো সারফেস যদি বেশি রাফ হয় সেই সারফেসের ফ্রিকশনাল ফোর্স বেশি হবে, কোনো সারফেস যদি প্লেন সারফেস হয় সেই সারফেসে কিন্তু ফ্রিকশনাল ফোর্স কম হবে। ওকে, নেক্সট, লস অফ ডাইনামিক ফ্রিকশন। ডাইনামিক ফ্রিকশন লস কি, দ্য ফোর্স অফ দ্য ফ্রিকশন অলওয়েজ অ্যাক্টস ইন আ ডাইরেকশন অপোজিট টু দ্যাট হুইচ দ্য বডি ইজ মুভিং। অর্থাৎ বডি যেদিকে মুভ করছে ঠিক তার উল্টো দিকে ফ্রিকশনাল ফোর্স কাজ করবে। নেক্সট, দ্য ম্যাগনিটিউড অফ দ্য কাইনেটিক ফ্রিকশন বিয়ার্স এ কনস্ট্যান্ট রেশিও টু দ্য নর্মাল রিয়াকশন বিটুইন দ্য টু সারফেস। বেসিক্যালি কি হয়, যে কাইনেটিক ফ্রিকশনের সাথে যে নর্মাল রিয়াকশনের রেশিও অর্থাৎ এফ বাই আর সেটা কিন্তু বেসিক্যালি কনস্ট্যান্ট থাকে, কিন্তু এটা কখন বাড়ে, লিমিটিং ফ্রিকশনের সময় সেটা একটু কমে যায়। ওকে, লিমিটিং ফ্রিকশনের সময় একটু কমে যায়। নেক্সট, ফর মডারেট স্পিড দ্য ফোর্স অফ ফ্রিকশন রিমেন্স কনস্ট্যান্ট। মডারেট স্পিডের জন্য কিন্তু ফোর্স অফ ফ্রিকশন কনস্ট্যান্ট থাকে, আর বাট ইট ডিক্রিজ স্লাইডলি উইথ দ্য ইনক্রিজ অফ স্পিড। যদি স্পিড বাড়ে তাহলে কিন্তু যে ফ্রিকশনাল ফোর্স সেটা কিন্তু কমতে থাকে। এস অর্থাৎ স্পিড যত বাড়বে ফ্রিকশনাল ফোর্স কিন্তু তত কমবে। ওই জন্য সেই জন্য দেখবে আমরা যদি রাস্তায় গাড়ি চালাই, আমরা যদি একটা মডারেট স্পিডে গাড়ি চালাই, ধরো 40-50-এ গাড়ি চালাই, সেই স্পিডে গাড়ি স্লিপ করার যতটা প্রবাবিলিটি থাকে, আমরা যদি 100-র ওপরে 100, 200, 100, 120, 150-তে স্পিডে যদি গাড়ি চালাই, সেই স্পিডে কিন্তু গাড়ি স্কিড করার অর্থাৎ গাড়ির চাকা স্লিপ করার চান্স কিন্তু অনেক বেশি থাকে। কারণ যত স্পিড বাড়ছে তত যে গাড়ির যে হুইল আর যে হুইল আর রোডের মাঝে যে ফ্রিকশনাল ফোর্স সেটা কিন্তু কমতে থাকছে। যত কমবে তত গাড়ির চাকা কিন্তু স্লিপ করার চান্স থাকে বেশি। ফ্রিকশনে কিন্তু এটা একটা অ্যাডভান্টেজ। ফ্রিকশনের অ্যাডভান্টেজ কি, ফ্রিকশন আছে বলেই আমরা কিন্তু স্লিপ করি না। আমরা যে রাস্তায় হেঁটে যাই সেই জায়গায় ফ্রিকশন আছে বলেই আমরা কিন্তু স্লিপ করে পড়ি না। যদি ফ্রিকশন না থাকে সেই জায়গায় কিন্তু আমরা হড়কে পড়ে যাই, সেই জায়গাতে কিন্তু আমরা পড়ে যাবো। সেই জন্য দেখবে আমরা যদি কোনো শুকনো রাস্তাতে হাঁটি সেই জায়গায় কিন্তু আমাদের পড়ে যাওয়ার চান্স কম থাকে, কিন্তু আমরা যখন কোনো কাদা জায়গায় হাঁটি বা কোনো জায়গায় তেল পড়ে আছে, জল পড়ে আছে, সেই জায়গায় যখন হাঁটতে যাই কি হয়, তেল বা জল পড়ার জন্য সেই জায়গাটা কি হয়, সেই জায়গাটা একটু তৈলাক্ত হয়ে যায়, অর্থাৎ একটু স্লিপারি হয়ে যায়, সেই জায়গার ফ্রিকশনাল ফোর্স কমে যায়, সেই কারণে ওই জায়গায় আমাদের স্লিপ করার চান্স থাকে বেশি। এগুলো হচ্ছে ফ্রিকশনের লাইভ এক্সাম্পল, সেগুলো তোমরা কম বেশি সবাই জানো। ওকে, তো ফ্রিকশন কিন্তু এইটুকু চ্যাপ্টার নয়, ফ্রিকশনে আরও অনেক ডিসকাশন আছে, আরও অনেক কিছু ডিসকাস করতে হয়। তোমরা যদি আরও এই বিষয়ে আরও জানতে চাও তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের নলেজ সেলের সাথে। নলেজ সেলের কন্ট্যাক্ট ডিটেলস তোমরা আমাদের ভিডিওর ডিটেলসে পেয়ে যাবে, আর শেষে আমি দেখিয়ে দেবো আমাদের কন্ট্যাক্ট ডিটেলস, আমাদের সাথে কীভাবে কন্ট্যাক্ট করবে। পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি কাছেই আসছে, এগিয়ে আসছে পরীক্ষা। এই সময় কিন্তু তোমাদের খুব ভালোভাবে নামতে হবে, খুব ভালো করে প্রিপারেশান নিতে হবে। আমাদের নলেজ সেলে কিন্তু রেগুলার বেসিসে প্রতিটা সাবজেক্টে, অর্থাৎ আমাদের বিটেক সেকেন্ড ইয়ার থার্ড সেমের যে 7টা সাবজেক্ট, 7টা সাবজেক্টেই কিন্তু রেগুলার বেসিসে আমাদের ক্লাস হচ্ছে, ক্লাস হচ্ছে, আমরা নোট প্রোভাইড করছি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করাচ্ছি, গ্রুপ ডিসকাশন করছি, সাথে তোমাদের প্রবলেম সলভিং, সব যত রকমের
সাপোর্ট করা যায় আমরা কিন্তু সব রকমের সাপোর্ট তোমাদের দিচ্ছি। সাথে আমাদের কিন্তু অ্যাপেরও ফেসিলিটি আছে, অ্যাপেতে তোমরা পুরো নোট পেয়ে যাবে, সেই নোট তোমরা পরীক্ষার আগে পর্যন্ত সেই নোটে তোমরা অ্যাক্সেস করতে পারবে, তোমরা যত খুশি মানে তোমরা সেখান থেকে নোট বানাতে পারবে, নিজের নোট বানাতে পারবে, নিজের মতো করে পড়তে পারবে, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে। আমরা কিন্তু সবসময় তোমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছি, সব কিছু করছি, অনেক মিনিমাল ফিজে কিন্তু আমরা এই সমস্ত কাজটা করছি। তো তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সাথে জয়েন হওনি কিন্তু জয়েন হতে ইন্টারেস্টেড, তারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের কন্ট্যাক্ট ডিটেলস তোমরা ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবে। আর শেষে আমি কিন্তু আমাদের কন্ট্যাক্ট ডিটেলস অর্থাৎ আমাদের মোবাইল নাম্বার যেটা দিয়ে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে সেটা কিন্তু আমি শেষে দেখিয়ে দেবো। এবার কি করব, এবার আমরা একটা ম্যাথ সলভ করব। এ বডি অফ ওয়েট 300 নিউটন is lying on a rough horizontal plane having a coefficient of friction as 0.3. Find the magnitude of the force which can move the body while acting at an angle 25 degree with the horizontal. দেখো কি কি দেওয়া আছে এখানে, গিভেন ডাটা কি কি আছে, গিভেন ওয়েট অফ দ্য বডি, যেটাকে আমরা কি দিয়ে লিখি, ডব্লু দিয়ে ডিনোট করি। ওয়েট অফ দ্য বডিকে আমরা কিন্তু ডব্লু দিয়ে লিখি। এটা কি কত দেওয়া আছে, 300 নিউটন। ওকে, নেক্সট কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, যেটাকে আমরা মিউ দিয়ে লিখি, তার ভ্যালু কত আছে, 0.3। ওকে, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনের কিন্তু কোনো ইউনিট হয় না, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন ইউনিটলেস। আর নেক্সট কি আছে, ইনক্লাইন্ড অ্যাঙ্গেল, অর্থাৎ অ্যাঙ্গেল মেড বাই দ্য ফোর্স উইথ হরাইজন্টাল, যেটাকে আমরা কি দিয়ে লিখি, আলফা দিয়ে, সেটা কত, 25 ডিগ্রি। ওকে, নাও আমরা কি করব, আমরা কয়েকটা জিনিস ধরব। লেট পি ইকুয়ালস টু ম্যাগনিটিউড অফ ফোর্স, যেটাকে পি দিয়ে ডিনোট করছি, ম্যাগনিটিউড অফ ফোর্স। এফ ফোর্স অফ ফ্রিকশন। ওকে, নাও এবার কি করব, আমরা একটা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করব। আমরা প্লেন সারফেসের ওপর বডিটাকে নেব, বডির ওয়েট নিচের দিকে কাজ করবে ডব্লু, যেটা কত, 300 নিউটন। ঠিক আর বডির সাথে অর্থাৎ প্লেনের সাথে পারপেন্ডিকুলারই কাজ করবে, প্লেনের সাথে পারপেন্ডিকুলার 90 ডিগ্রি অ্যাঙ্গেল অর্থাৎ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে, সেটা হলো আর। ফ্রিকশন কোন দিকে কাজ করবে, বডি আমি যদি ধরি বডি এই দিকে মুভ করছে, বডি মুভ করছে এই দিকে, দেন ফ্রিকশনাল ফোর্স কি করবে, তার উল্টো দিকে কাজ করবে, এফ। ওকে, নাও এবার আমরা যদি এই ফোর্সগুলোকে রিজলভ করি, resolving the forces horizontally, হরাইজন্টালি কি কি ফোর্স কাজ করছে, আমরা এই বডির এদিকে যে ফোর্সগুলো আছে সেটাকে একটা ধরবো, আর ডান দিকে যে ফোর্স আছে তাদেরকে এক ধরবো, অর্থাৎ এফ ইকুয়ালস টু কি কি আছে, পি কস আলফা। ওকে, পি হচ্ছে কি অ্যাপ্লাইড ফোর্স, আমি অ্যাপ্লাইড ফোর্স কোন দিক দিয়ে দিচ্ছি, এদিক দিয়ে দিচ্ছি, তো এদিকে যেটা আছে এদিকে যেটা কাজ করছে সেটা পি, এদিকে যেটা কাজ করছে সেটা পি, আর এদিকে যেটা কাজ করছে সেটা এফ। দেন আমি লিখতে পারি এফ ইকুয়ালস টু পি কস আলফার ভ্যালু 25 ডিগ্রি, আর এটাকে আমি সলভ করে লিখতে পারি 0.9063 পি। এটা তোমরা ক্যালকুলেটারে পুট করবে, পুট করলে এই ভ্যালুটা পাবে।
ওকে, এটা তোমরা ক্যালকুলেটরে পুট করলে এই ভ্যালুটা তোমরা পাবে। এবার কি করব, ভার্টিক্যালি ফোর্স রিজলভ করব। রিজলভিং the forces vertically। ভার্টিক্যালি কোন কোন ফোর্স কাজ করছে? আর ইকুয়ালস টু আর একদিকে কাজ করছে, তার সাথে কি কি আছে? ডব্লু মাইনাস পি সাইন আলফা। মাইনাস কেন হলো? অর্থাৎ ডব্লু নিচের দিকে কাজ করছে, দেখো ডব্লু যেদিকে কাজ করছে পি তার উল্টো দিকে কাজ করছে, সেই জন্য মাইনাস। যদি পি আর ডব্লু একই দিকে কাজ করতো তাহলে কিন্তু এটা প্লাস হতো। পি সাইন আলফা কেন? কারণ এই ভার্টিক্যাল পজিশনের সাথে এই পি এর অ্যাঙ্গেল কত আছে? পি এর অ্যাঙ্গেল যেহেতু হরাইজন্টালের সাথে 25 ডিগ্রি আছে, তো সেই কারণে আমরা যখন ভার্টিক্যালি ক্যালকুলেশন করব তখন সাইন আলফা লিখব, যখন হরাইজন্টালি ক্যালকুলেশন করব তখন আমরা কস আলফা লিখব। ওকে, তো এখানের মধ্যে আমার ভ্যালু কি কি দেওয়া আছে? ডব্লুর ভ্যালু আছে 300, পি সাইন আলফা মানে সাইন 25 ডিগ্রি, আর এটা সলভ করলে পাবে 300 মাইনাস সাইন 25 ডিগ্রি। ক্যালকুলেটারে পুট করে দেখো 0.4226 পি। ওকে, এটা একটা ইকুয়েশন আমরা পেলাম, এটা একটা ইকুয়েশন আমরা পেলাম এখান থেকে। ওকে, না এবার আমরা কি জানি? এফ ইকুয়ালস টু মিউ আর। এই ফর্মুলাটা আমরা কিন্তু কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন ক্যালকুলেট করার সময় অলরেডি দেখে এসেছি। ওকে, তো এবার আমরা এখানে এফ এর ভ্যালু পেয়েছি। এফ এর ভ্যালু কত? 0.9063 পি, সেটা আমরা এখানে পুট করব 0.9063 পি। মিউ এর ভ্যালু আমরা আমাদের ম্যাথে গিভেন, মিউ এর ভ্যালু গিভেন 0.3, সেটা আমরা পুট করব 0.3 ইন্টু আর এর ভ্যালু আমরা আগেই বের করেছি, এই যে 300 ইন্টু 0.4226 পি, এটা আমরা এখানে লিখব। -300 মাইনাস 0.4226 পি। তো এখান থেকে আমরা যদি এটাকে সলভ করি, ক্যালকুলেট করলে পাবো 90 মাইনাস 0.1268 পি আর 0.9063 পি। এখান থেকে যদি আমরা পিগুলোকে একদিকে করি, 90 ইকুয়ালস টু 0.9063 পি প্লাস 0.1268 পি, আর আমরা পাবো এটাকে যদি অ্যাড করা হয় 1.0331 পি ইকুয়ালস টু 90, আর পি ইকুয়ালস টু 90 বাই 1.0331, আর এটা সলভ করলে পাওয়া যায় 87.1 নিউটন। এটা হলো অ্যান্সার। অর্থাৎ আমি যে ফোর্স অ্যাপ্লাই করছি সেটার ভ্যালু 87.1 নিউটন। ওকে, এটা হলো একটা টাইপ, ফ্রিকশনের ম্যাথের একটা টাইপ। এই ধরনের কিন্তু অনেক রকমের অনেক টাইপের অঙ্ক পরীক্ষাতে আসে। তো তোমরা যদি এই ধরনের আরও অঙ্ক, এই বিষয়ে আরও ডিসকাশন, আরও ডিটেলড ডিসকাশন, আরও এই ধরনের প্রবলেম সলভ, পুরো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ, এই সব যদি জানতে চাও, অলরেডি আমরা কিন্তু এই নোট বা এই ফ্রিকশনের উপর নোট, এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ, সাথে কী কী কোশ্চেন আসতে পারে, সাজেশন, এই ধরনের ভিডিও প্লাস নোট কিন্তু আমরা অলরেডি আমাদের অ্যাপে আপলোড করে রেখেছি। তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হও, তোমরা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। এই হলো আমাদের কন্ট্যাক্ট ডিটেলস, এই যে আমাদের নাম্বার লেখা আছে, আমি আরেকবার স্ক্রিনে বড় করে লিখে দিই। হোয়াটসঅ্যাপ জন্য তোমরা কন্ট্যাক্ট করতে পারো 9038908335, এটা হোয়াটসঅ্যাপ। সাথে কল করতে পারো তোমরা 9038908335 অ্যান্ড 7003157278, এই নাম্বারে তোমরা কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ওকে, তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও। আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক হেল্পফুল হবে, তোমরা পরীক্ষাতে এটা থেকে অনেক হেল্প পাবে।
তো এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে তোমরা ভিডিওটাকে লাইক করো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।